প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বারাক পিআরপি মেডিকেল সেন্টার আয়োজিত স্বাস্থ্য সুরক্ষা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি চ্যানেল আইয়ের অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি এবং আমাদের সাথে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আজকে আমরা কথা বলবো থ্যালাসেমিয়া নিয়ে। শুধু থ্যালাসেমিয়া নিয়ে না, থ্যালাসেমিয়ার মধ্যে যেসব রোগীদেরকে খুব নিয়মিতভাবে রক্ত পরিসঞ্চালন করতে হয় বা রক্ত দিতে হয়, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আজকের বিষয় যদি আমি বলি, সেটা হবে এরকম যে ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া। এই বিষয়টি নিয়ে আজকে আমাদের সাথে আলোচনায় অংশ নেওয়ার জন্য উপস্থিত আছেন বারাক পিআরপি মেডিকেল সেন্টারের কনসালটেন্ট ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিস্ট ডাক্তার নীলুফার ইয়াসমিন তিথি। আসুন পরিচিত হই। ডাক্তার নীলুফার ইয়াসমিন তিথি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মে কিছু টপিক নিয়ে আলোচনা করতে দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আপনাকেও। তো আজকে যে বিষয়টা, এটা আসলে যদি বলি শুরুতেই, আমার মনে হয় যে সাধারণ যারা আছেন, মানে মানুষ, তাদের জন্য একটু থ্যালাসেমিয়া সম্পর্কে একটু ধারণা দেওয়া দরকার। এবং সেই সাথে থ্যালাসেমিয়া তো নানা রকম চিকিৎসা আছে, এবং সেক্ষেত্রে যদি একটু এভাবে বলেন যে থ্যালাসেমিয়া রোগটা কি, এবং এক্ষেত্রে কি ধরনের চিকিৎসা নিতে হয়, এবং কাদের ক্ষেত্রে আসলে ট্রান্সফিউশনটা মানে রক্ত সঞ্চালনটা দরকারি, বা সেটাই একমাত্র চিকিৎসা, বা সেটাই প্রধান চিকিৎসা। ডাক্তার তিথি। জি, ধন্যবাদ। থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ। এই সম্পর্কে আমরা মোটামুটি এখন সবাই সচেতন এবং সবাই অবগত আছি। থ্যালাসেমিয়া এমন একটি বংশগত রোগ, যেই রোগে আমাদের শরীরে রক্ত তৈরির উপাদানটা কমে যায় বা জন্মগতভাবেই আমাদের শরীরে রক্ত উপাদান বা লোহিত রক্তকণিকা আমরা মেইনলি যদি বলে থাকি, তাহলে দেখা যায় যে রেড ব্লাড সেল বা আপনার লোহিত রক্তকণিকা এই এই সেলটা উৎপাদন পরিমাণটা তুলনামূলকভাবে কমে যায়। তো থ্যালাসেমিয়াকে আসলে আমরা বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করে থাকি। তো মেইন ২ টা ক্যাটেগরি, যেটা যে আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। এই বিটা থ্যালাসেমিয়ার মধ্যে আমরা ৪ টা ভাগ করে থাকি, বা ২ টা মেইন ক্লাসিফিকেশন, যে একটা ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া এবং আরেকটা নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া। যদি কারোর মাইল্ড থ্যালাসেমিয়া বা থ্যালাসেমিয়া মাইনর যদি থাকে, বা কেউ যদি ক্যারিয়ার থাকে থ্যালাসেমিয়া মাইনর, তাহলে সেটাকে আমরা বলি নন ট্রান্সমিশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া। এদের সাধারণত দেখা যায় যে পেশেন্টরা খুব অ্যাসিম্পটোমেটিক থাকে, তাদের রক্ত নেওয়ার প্রয়োজন হয় না, বা তারা মানে রুটিনলি চেক আপ করার সময় বা অনেক লেট স্টেজে যে দেখা যায় যে অনেকের ক্ষেত্রে ধরা পড়ে। এটা থ্যালাসেমিয়া মাইনর। জি। থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট যেটা, তাদের ক্ষেত্রেও আমাদের সাইন সিম্পটমটা মাইল্ড টু মডারেট থাকে। আমরা যদি রক্ত পরীক্ষা করে থাকি, তো দেখা যায় যে তাদের রক্তের পরিমাণটা মানে খুব বেশি সিভিয়ার এনিমিয়া বা তার খুব শারীরিক কষ্ট এরকম কোনো ধরনের জটিলতা বা কোনো সমস্যা তার হয় না। এটাকে আমরা বলি থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া। তো এক্ষেত্রেও তাদের ক্ষেত্রেও ট্রান্সফিউশন দরকার পড়ে না। ট্রান্সফিউশন তখনই দরকার পড়ে যদি তার সার্জারি বা ডিউরিং প্রেগনেন্সি তাদের ট্রান্সফিউশনটা দরকার পড়ে। এরপর আমরা আসি যে থ্যালাসেমিয়া মেজর। এইটা আমাদের ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া, এবং এইটা আজকে আমি আসলে মেইনলি এই টপিকটা নিয়েই কথা বলবো, কারণ থ্যালাসেমিয়া আমাদের আসলে একটা অনেক বড় একটা টপিক, যেটা আসলে একদিনে সব কয়টা টপিক নিয়ে আসলে কথা বলা সম্ভব না। তো আমরা আজকে আসলে আলোচনা করবো মেইনলি ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়াটা আমাদের ৬ মাস থেকে বাচ্চার ২ বছরের মধ্যে মধ্যে এই থ্যালাসেমিয়াটা ধরা পড়ে, এবং বাচ্চার মানে শারীরিক সমস্যা বা এনিমিয়াটা শুরু থেকেই তাদের সমস্যাটা থাকে, বা যে বাচ্চা
শুরু থেকেই এই বাচ্চা আমাদের অসুস্থ থাকে। এটাই হচ্ছে ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া এবং এই বাচ্চাগুলোকেও আমাকে হচ্ছে রেগুলার ব্লাড ট্রান্সফিউশন করার প্রয়োজন হয়। জি। শুরুর দিকে আমার এই বাচ্চাগুলি আসে যে জি। হুম, হুম, বলুন। মানে আপনি বলছেন শুরুর শুরুর দিকে কি হ্যাঁ, এই হ্যাঁ, শুরুর দিকে আমার এই বাচ্চাগুলো আসে যেটা যে হচ্ছে যে বাচ্চা হঠাৎ করে হচ্ছে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ৬ মাস পর থেকে তার যেরকম গ্রোথ হওয়া দরকার বা হচ্ছে যেরকম তার অ্যাক্টিভিটি হওয়া দরকার, বসা, সঠিক সময়ে বসা বা হচ্ছে দাঁড়ানো, হাঁটাচলা করা, এগুলো দেখা যায় যে হচ্ছে তার ডিলে হয়। বাচ্চার মারা আমাদের কাছে কমপ্লেইন নিয়ে আসে যে হচ্ছে বাচ্চা খাওয়ার প্রতি আগ্রহ কম। সে ঠিকমতো খাচ্ছে না। ঠিকমতো হুম, হুম, তার অ্যাক্টিভিটি গুলি শো করছে বা হচ্ছে যে তার দুর্বলতাটা হচ্ছে থাকছে এবং বাচ্চার মা কমপ্লেইন করে আরো যেটা যে সে ক্রমশ আ মানে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে এই বাচ্চাদের হচ্ছে জন্ডিসের প্রাদুর্ভাবটাও দেখা যায়। তো এই সমস্যাগুলি নিয়ে আমাদের কাছে আসে এবং আমরা যখন হচ্ছে বাচ্চাকে পরীক্ষা করে দেখি যে অনেক ক্ষেত্রে বাচ্চাদেরকে দেরি করে নিয়ে আসে। তো তাদের ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন অর্গান এনলার্জ হয়ে যায়। যেমন হচ্ছে লিভার, স্প্লিন বা হচ্ছে প্লিহা এবং হচ্ছে হুম, হুম, পুরা হুম। অ্যাবডোমেনটা হচ্ছে ডিসটেন্স বা হচ্ছে সোয়েলিং হয়ে থাকে। এই সমস্যাগুলো নিয়ে বাচ্চার মা বা বাবারা আমাদের কাছে আসেন। তারা নিজেরাও হয়তো কেউ জানেন না যে হচ্ছে তারা কেউ ক্যারিয়ার বা হচ্ছে কেউ থ্যালাসেমিয়া বাহক কিনা বা কেউ থ্যালাসেমিয়া আক্রান্ত কিনা তারা নিজেরাও কখনো এই পরীক্ষাগুলো করে দেখেননি অতীতে। তো এই সমস্যা নিয়ে বাচ্চা আমাদের কাছে আসে এবং পরবর্তীতে যখন হচ্ছে আমরা পরীক্ষা-নিরীক্ষা করি আ ব্লাড কাউন্ট বা হচ্ছে পেরিফেরাল ব্লাড ফিল্ম, বোন মেরো এবং পরিশেষে হচ্ছে আয়রন প্রোফাইল এবং হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস করে আমরা কনফার্ম করতে পারি যে হ্যাঁ, বাচ্চার থ্যালাসেমিয়া মেজর আছে। সো যদি ২ বছরের নিচে কোনো বাচ্চা ক্রনিক ফ্যাকাশে হয়ে যায় বা জন্ডিস যদি থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এসব বাচ্চাদের ঠিকমতো পরীক্ষা-নিরীক্ষা করে তার ডায়াগনোসিসটা কনফার্ম করা দরকার। জি। অনেক ধন্যবাদ। আমরা বুঝলাম যে থ্যালাসেমিয়ার অনেকগুলো ধরন আছে। তার মধ্যে সবারই যে আ রক্ত আ পরিসঞ্চালন করতে হবে নিয়মিত তেমন নয়। এবং এক্ষেত্রে ডায়াগনোসিসটাও আমরা শুনলাম কিভাবে ডায়াগনোসিস করতে হয় এবং কিভাবে ধরা পড়ে রোগগুলো। তো আপনি ঠিকই বলেছেন শুরুতে যে থ্যালাসেমিয়ার মতো একটা রক্তরোগ যেটা জন্মগত এবং সে সম্পর্কে আসলে এত স্বল্প পরিসরে আলোচনা করা সম্ভব না। আর সেজন্যই আমরা একটা খণ্ডাংশ আজকে আলোচনা করতে চাই। এবং তার মানে যেটা বুঝলাম যে মেজর থ্যালাসেমিয়া যেটা, তাদের ক্ষেত্রেই আসলে ট্রান্সফিউশনটা লাগে। মানে তাদেরই রক্তটা দিতে হয়। তো এক্ষেত্রে কোনটা মেজর, কোনটা মাইনর বা ইন্টারমিডিয়া এগুলো আসলে মানে সুনির্দিষ্টভাবে ডায়াগনোসিস করার জন্য মানে আপনারা কি করে থাকেন? জি, ধন্যবাদ। আ থ্যালাসেমিয়া ক্লাসিফিকেশন এর জন্য সুনির্দিষ্টভাবে হচ্ছে আমরা হিমোগ্লোবিন ইলেক্ট্রোফরেসিস এটা হচ্ছে ফরেসিস এটা করে থাকি। হুম, হুম। তো যাদের ক্ষেত্রে হচ্ছে আমার অ্যাডাল্ট হিমোগ্লোবিনের পরিমাণটা হচ্ছে খুব বেশি কম থাকবে। নরমাল অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে আমাদের হচ্ছে হিমোগ্লোবিন হচ্ছে ৩ ধরনের হিমোগ্লোবিন হচ্ছে পাওয়া যায়। অ্যাডাল্ট হিমোগ্লোবিন, ফিটাল জি। হিমোগ্লোবিন এবং হচ্ছে হুম, হুম। অল্প মাত্রায় হচ্ছে হিমোগ্লোবিন A2 তো যাদের আমরা নরমাল পারসনদের ক্ষেত্রে আমাদের অ্যাডাল্ট হিমোগ্লোবিনটা হচ্ছে বেশি থাকবে এবং ফিটাল হিমোগ্লোবিন এবং হচ্ছে হিমোগ্লোবিন A2 এই মাত্রাটা হচ্ছে আমাদের শরীরে কম থাকবে। তো থ্যালাসেমিয়া ক্লাসিফিকেশন এর জন্য আমরা এই হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস এবং হচ্ছে ফেনোটাইপিং বা হচ্ছে জেনেটিক টেস্ট আমরা করে থাকি। তো যাদের ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাডাল্ট হিমোগ্লোবিনটা যদি হচ্ছে মোর দেন 10 এর বেশি হয়ে যায় এবং ফিটাল হিমোগ্লোবিনটা হচ্ছে মোর দেন 90% এর ক্ষেত্রে যদি মোর দেন 90% যদি হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলব থ্যালাসেমিয়া মেজর। যাদের ক্ষেত্রে হচ্ছে ফিটাল হিমোগ্লোবিনটা যদি 50 to 60% থাকে এবং সেই সাথে অ্যাডাল্ট হিমোগ্লোবিনটাও হচ্ছে আমাদের পরিমাণে হচ্ছে বেশি থাকবে। হুম, হুম। সেক্ষেত্রে আমরা অ্যাডাল্ট হিমোগ্লোবিনটা আ কম থাকবে এবং হচ্ছে হিমোগ্লোবিন A2 টা হচ্ছে একটু পরিমাণে বেশি থাকবে। সেক্ষেত্রে আমরা বলব হচ্ছে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া। আর যাদের ক্ষেত্রে হচ্ছে আপনার আ হিমোগ্লোবিন A2 এবং ফিটাল হিমোগ্লোবিন এই ২ টাই হচ্ছে আমার মানে পরিমাণের থেকে 10 more than 10% হচ্ছে আমার থাকবে। তো এবং সেই সাথে হচ্ছে অ্যাডাল্ট হিমোগ্লোবিনটা তুলনামূলক আমার অত বেশি কম থাকবে না। আমরা দেখব যে হচ্ছে অ্যাডাল্ট হিমোগ্লোবিনটা হচ্ছে মোটামুটি নরমাল রেঞ্জ এর থেকে কিছুটা কম। তো সেক্ষেত্রে এটাকে আমরা বলব
থ্যালাসেমিয়া মাইনর। তো মাইনর বা হচ্ছে থ্যালাসেমিয়া ক্যারিয়ার এদের ক্ষেত্রে সাধারণত সিম্পটম খুব বেশি বা হচ্ছে খুব বেশি একটা সমস্যা বা হয় না। তাদের কখনো ট্রান্সফিউশন খুব বেশি একটা দরকার হয় না। আনলেস আনটিল হচ্ছে তাদের যদি মানে কোনো সার্জারি বা হচ্ছে কার্ডিয়াক ডিজিজ থাকে, তো হুম, হুম, হুম। সেক্ষেত্রে হচ্ছে আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা করতে হয়। জি, বুঝতে পেরেছি। তো আমরা যদি আবারও ফিরে যাই আমাদের আলোচনায় আমরা মানে যেগুলো মাইনর এবং ইন্টারমিডিয়েট তাদের ক্ষেত্রে কি ধরনের চিকিৎসা লাগে সেটা আমরা পরে শুনবো। তো যেটা মা ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া যারা, আ সেই গ্রুপটাকে আপনারা মানে কিভাবে হ্যান্ডেল করেন? মানে তাদের রক্ত সঞ্চালন করতে হয়, সেটা কতদিন পরে করতে হয়? মানে আপনারা কিভাবে সেই ম্যানেজমেন্ট প্ল্যানটা করেন? এবং সেক্ষেত্রে আরো প্রশ্ন আসে, হয়তো কথা প্রসঙ্গে আসবে। সেজন্য আমি প্রশ্নটা করে রাখি যে, এই রক্তগুলো তারা কিভাবে সংগ্রহ করে? এটা কি মানে থ্যালাসেমিয়া রোগীদের জন্য কোনো আলাদা ব্লাড ব্যাংক আছে কিনা? বা পরিবারের সদস্যদের মধ্যে থেকে কালেক্ট করা হয় কিনা? কারণ যদি নিয়মিতভাবে যদি রক্তের দরকার পড়ে, সেক্ষেত্রে কোনো একটা সময় তো রক্তের সংকট হওয়াটা অস্বাভাবিক কিছু না। তো আমি পুরো বিষয়টা একটু জানতে চাই। ধন্যবাদ। থ্যালাসেমিয়া মেজর যাদের আছে, আমি যেটা হুম, হুম। বললাম যে হচ্ছে যে ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া। তো আমরা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর ডায়াগনোসিস করার সাথে সাথেই যে তাকে ব্লাড ট্রান্সফিউশন দেওয়া শুরু করবে ব্যাপারটা আসলে এরকম না। আগে হচ্ছে আমরা দেখে নিব যে তার জন্য ট্রান্সফিউশনটা হচ্ছে কতটা জরুরি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটা হচ্ছে রাখি যে আমার একটা টার্গেট হিমোগ্লোবিন থাকবে। আগে আমি বলেছি যে আমার এই ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া এদের এইজ গ্রুপটা থাকে 6 মান্থ টু 2 ইয়ার্স। তার মানে হচ্ছে যে গ্রুপে আমার গ্রোয়িং এইজ। সো এই বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে আমার দেখতে হবে যে হচ্ছে যে তার এই মুহূর্তে ট্রান্সফিউশন লাগবে অথবা হচ্ছে আমি আরো ট্রান্সফিউশনটা ডিলে করতে পারবো। কারণ আমি যত তাড়াতাড়ি ট্রান্সমিশন শুরু করব, তত তাড়াতাড়ি সে ভালো হয়ে যাবে, ব্যাপারটা ওরকম না। কারণ এই ব্যাপারেও আমি পরবর্তীতে বলছি যে ট্রান্সমিশন পরবর্তী যে জটিলতাগুলি হয়, হুম, হুম। সেগুলো একটা ব্যাপার। তো হচ্ছে আমরা আসলে কিভাবে আইডেন্টিফাই করি যে কাদের এই মুহূর্তে বা ইনিশিয়ালি হচ্ছে আমার ট্রান্সমিশন লাগবে। বাচ্চার বয়স আমার কাছে এত ছোট বয়সেই তো আসলো। তো তার যদি হচ্ছে আ হিমোগ্লোবিনের মাত্রাটা যদি আমার 7 এর নিচে থাকে এবং সেই সাথে তার যদি কিছু ক্লিনিক্যাল ফিচার হচ্ছে যে তার যদি দেখি যে আ ফ্রন্টাল বোন বা হচ্ছে কপালটা হচ্ছে উঁচু হয়ে যাচ্ছে, আমার চোয়ালটা হচ্ছে উঁচু হয়ে যাচ্ছে। সেই সাথে হচ্ছে আমার নাকের উপরের দিকেটা হচ্ছে ডিপ্রেসড হয়ে যাচ্ছে। আর সেই সাথে হচ্ছে আমার উপরের চোয়ালের দাঁতগুলো হচ্ছে আপনার প্রমিনেন্ট বা হচ্ছে বড় হয়ে যাচ্ছে। যেটাকে আমরা বলি চিপমাঙ্কি ফেসিস অথবা থ্যালাসেমিয়া ফেসিস বিভিন্ন নামে হচ্ছে আমার আছে। হুম, ফেসে হুম। হচ্ছে একটা ফার্স্ট প্রেজেন্টেশন। এরপরে আসি হচ্ছে আমাদের লং বোন। লং বোন যেমন হচ্ছে যে হাত এবং পায়ের লং বোন, বিশেষ করে যে পায়ের লং বোন গুলো দেখা যায় যে এই বাচ্চাদের ক্ষেত্রে বাঁকা হয়ে যাচ্ছে এবং সেই সাথে হচ্ছে তার রিপিটেড ইনফেকশন হচ্ছে। প্রতি মাসেই তার ৩-৪ বার করে হচ্ছে ইনফেকশন হচ্ছে বা পায়ে হচ্ছে আলসার হচ্ছে এবং মানে ক্রনিক্যালি মানে সে ডে বাই ডে তার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, সে ফ্যাকাশে হয়ে যাচ্ছে এবং আল্টিমেটলি তার যেহেতু হচ্ছে রেড সেল উৎপাদনটাও হচ্ছে না এবং সেই সাথে রেড সেলটা হচ্ছে ভেঙে যাচ্ছে। সঙ্গে হুম, তার জন্ডিসও ডেভেলপ করে। এক পর্যায়ে এই বাচ্চাগুলোর যেটা হয় যে যেহেতু হচ্ছে তার বোন মেরুতে ব্লাড সেল গুলো পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় না, তো তখন সেক্ষেত্রে এই ব্লাড সেল গুলি উৎপাদন করার জন্য এক্সট্রা মেডুলারি হেমাটোপয়েসিস আমরা যেটাকে বলি যে বোন মেরু ছাড়া অন্যান্য অর্গান থেকেও এই বাচ্চাগুলোর ব্লাড সেল উৎপাদন হয়। যেমন থাকতে পারে হচ্ছে লিভার, স্প্লিন, এগুলো তো তখন করে কি যে হচ্ছে ব্লাড সেল উৎপাদন করতে করতে এগুলো হচ্ছে সাইজে বড় হয়ে যায়। যেটাকে আমরা বলি হেপাটোমেগালি, লিভার বড় হয়ে যাওয়া, প্লিহা, এই সমস্যাগুলো হচ্ছে থাকে এবং হচ্ছে যে আরো বিভিন্ন অর্গান থেকে বা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তার যখন হচ্ছে লিম্ফ থেকেও যখন তার হচ্ছে ব্লাড সেলগুলি প্রোডাকশন হতে থাকে, তখন দেখা যায় যে তার শরীরে বিভিন্ন জায়গায় চাকা ডেভেলপ করে। তো আমার কাছে যদি এই ধরনের কমপ্লিকেশন নিয়ে আসে বা এই ধরনের সমস্যা যদি নিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার ব্লাড ট্রান্সফিউশনটা এনশিওর করতে হবে। হুম, হুম। আর ব্লাড ট্রান্সফিউশনটা শুরু করার পর আমার হচ্ছে টার্গেট হিমোগ্লোবিন বিফোর ট্রান্সমিশন আমার এই বাচ্চাগুলোর ক্ষেত্রে রাখতে হবে ৯ থেকে ৯.৫ থেকে ১০.৫
এবং হচ্ছে আফটার ট্রান্সফিউশন আমরা 11 থেকে 12 পর্যন্ত কনসিডার করে থাকি। সো মানে আমার এগুলো আগে হচ্ছে কনসিডার করতে হবে যে হচ্ছে যে বাচ্চা এখন কোন স্টেজে আছে। সেটা দেখে আমরা তার ট্রান্সফিউশন লাগবে কিনা সেটা হচ্ছে আমরা ডিসিশন নিয়ে থাকি। জি। তার মানে হচ্ছে যে প্রথমত হচ্ছে যে থ্যালাসেমিয়া মেজর হলেই যে তার ব্লাড ট্রান্সফিউশন লাগবে তাৎক্ষণিকভাবে সেটা নয়। আপনারা সেটা যাচাই-বাছাই করবেন। তারপরে সিদ্ধান্ত নিবেন যে রক্ত লাগবে কিনা। এবং স্বাভাবিকভাবেই এইসব রোগীদের তো আসলে আপনি যেটা বললেন যে শরীরের অন্যান্য যে অর্গান আছে সেখান থেকেও যাতে রক্ত তৈরি হয় সেই ব্যবস্থাটা করা হয়। এবং সেটারও একটা সমস্যা আছে। সেগুলো বেশি কাজ করতে সেগুলোও বড় হয়ে যায় এবং সেগুলো আরেক ধরনের সমস্যা। তো এই ধরনের সমস্যা তো থাকবে, তাই না? তো এই ধরনের থ্যালাসেমিয়া জি, মেজরের রোগীদের তো আপনি রক্ত দিবেন সেটার একটা সমস্যা আছে। তাকে আপনি এক্সট্রা মেডুলারি যে মানে রক্ত তৈরি করার জন্য যে ওষুধগুলো দিবেন সেটাতেও সেই অর্গানগুলোর উপর একটা প্রভাব পড়বে। তো এক্ষেত্রে আসলে আল্টিমেটলি মানে তার চিকিৎসাটা কিভাবে এগোয়? মানে কি এই জটিলতাকে সঙ্গী করেই নাকি জটিলতাগুলোকেও আসলে আপনারা কিভাবে ম্যানেজ করেন? যেটা আপনি বলতে চাচ্ছিলেন হয়তো। জি, ধন্যবাদ। আমরা অ্যাকচুয়ালি ট্রান্সফিউশন জি, এই ট্রান্সফিউশন রেসিস্ট্যান্ট থ্যালাসেমিয়া বাচ্চাগুলিকে আমরা ব্লাড ট্রান্সফিউশন দিয়েই থাকি যেন হচ্ছে তার এক্সট্রা মেডুলারি যে ব্লাড প্রোডাকশন হচ্ছে সেটা হুম, যেন হচ্ছে কম হয়। এবং হচ্ছে আরেকটা যেটা হয় যে এদের ক্ষেত্রে হচ্ছে ইনএফেক্টিভ ইরাইথ্রোপয়েসিস হুম, যে হুম। আমার রেড সেল বা হচ্ছে ইরাইথ্রোসাইটটা হচ্ছে যেটা হচ্ছে ইম্যাচিউর বা হচ্ছে যেটা আমার কোনো কাজের না। তো জি। এই প্রবলেম গুলোকে বা অটোমেগালি প্রিভেন্ট করার জন্য তার গ্রোথটা যেন ঠিক মতো হয়, তার ইনফেকশন প্রিভেনশন এর জন্য এবং হুম, হুম। ইনএফেক্টিভ এরাথ্রোপয়েসিস এই সবকটা প্রিভেন্ট করার জন্য আমরা হচ্ছে ট্রান্সমিশনটা দিয়ে থাকি। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে হচ্ছে তাকে কতদিন পর্যন্ত ট্রান্সমিশন দিতে হবে? তো এবং হচ্ছে যে আরেকটা আমরা হচ্ছে যেটা যদি আমাদের আজকে আলোচনার বিষয় নয় সেটা হচ্ছে যে যারা নন ট্রান্সমিশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া হুম, তারাও হুম। একটা পর্যায়ে যে একটা পার্সেন্টেজ আছে যে একটা পার্সেন্টেজ তারাও পরবর্তীতে ট্রান্সমিশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়াতে কনভার্টেড হয়ে যায়। তো আচ্ছা। তাদের ক্ষেত্রে হচ্ছে আমার কতদিন পর্যন্ত হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন লাগবে সেটা আসলে ডিপেন্ড করবে যে হচ্ছে যে বাচ্চার কন্ডিশনটা কিরকম। তো আমার যদি হিমোগ্লোবিন আমার যদি ৯-১০ এর মধ্যে যদি থাকে, আমি একবার ট্রান্সফিউশন করলাম। তার হিমোগ্লোবিন হচ্ছে আমি দেখলাম যে হচ্ছে আমি বলেছি যে আমার ১০ থেকে ১১ লাগবে। কারণ হচ্ছে যে এই সময়টা তার হচ্ছে গ্রোইং এইজ। হুম, সো হুম। আমার যদি হচ্ছে আমি যদি তাকে হচ্ছে ব্লাডটা যদি তার না থাকে, ব্লাডের সাথে হচ্ছে আমার আয়রন থাকে এবং হচ্ছে হিম থাকে, গ্লোবিন থাকে। তো এইগুলো হচ্ছে আমার গ্রোথ এর জন্য আয়রনটা হচ্ছে আমার গ্রোথ এর জন্য ইম্পোর্টেন্ট। তো তার যেন গ্রোথ রিটার্ডেশন না হয়, মেন্টাল মোবিলিটি যেন না হয়। তো হুম, হুম। সেগুলোর জন্য হচ্ছে আমরা ট্রান্সফিউশনটা হচ্ছে ডিসিশন নিয়ে থাকি। আবার আচ্ছা। হিমোগ্লোবিনের লেভেলটা যদি হচ্ছে নরমাল লেভেলের মধ্যে বা টার্গেট লেভেলের মধ্যে যদি থাকে, তাহলে হুম, হুম। সেক্ষেত্রেই হচ্ছে আমরা তখন ট্রান্সমিশনটা হচ্ছে পজ রাখবো বা হচ্ছে যদি দেখি যে কোনো সময় বাচ্চার ইনফেকশন নিয়ে আসছে বা হচ্ছে যে তার মানে সিভিয়ার স্প্লিনোমেগালি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও হচ্ছে আমরা আগে ইনফেকশনটাকে কন্ট্রোল করে দেন আবার তাকে হচ্ছে আমি ব্লাড ট্রান্সফিউশনটা দিব। ব্লাড ট্রান্সফিউশনটা হচ্ছে আল্টিমেট গোল না। আল্টিমেট গোল হচ্ছে যে তার সার্ভাইভাল রেটটাকে হচ্ছে বাড়ানো এবং হচ্ছে যে বাড়ানো। বাচ্চাটাকে যতটা হচ্ছে মানে তাকে ডিসমোবিলিটি থেকে বা হচ্ছে তার আ বাকি যে থ্যালাসেমিয়া রিলেটেড যে প্রবলেম গুলি হচ্ছে, এইগুলো থেকে তাকে যতটা সেফ এ রাখা যায় এটা হচ্ছে আমাদের আল্টিমেট গোল। আচ্ছা। তো এই যে আপনি বললেন না যে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক থাকলে আপনারা সেটা কিছু মানে বন্ধ করে রাখেন যে ট্রান্সফিউশন হয়তো আর লাগবে না বা পরে লাগবে। মানে সেটা এই হিমোগ্লোবিনের মাত্রাটা আসলে এদের ক্ষেত্রে কি ভিন্ন কোনো মাত্রা আছে যে মিনিমাম এতটুকু থাকলে আপনারা চিন্তা করেন যে না এখন দরকার নেই ট্রান্সফিউশন? মানে এটা কি স্বাভাবিক মানুষের নরমাল লেভেলের সাথেই জি, একই মাত্রা জি, মেইনটেইন করেন? থ্যালাসেমিয়া না। নরমাল মানুষের ক্ষেত্রে আমাদের সাধারণত ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে ১১ থেকে ১১.৫ থেকে ১৩.৫ হ্যাঁ, এবং হ্যাঁ। মেলদের ক্ষেত্রে হচ্ছে আমার ১৩ থেকে ১৫
এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে 13 উপরে থাকলে সেটাকে হচ্ছে আমরা নরমাল ধরি। কিন্তু জি। থ্যালাসেমিয়া বাচ্চাদের ক্ষেত্রে আমরা হচ্ছে টার্গেট হিমোগ্লোবিন 9 থেকে 10 যদি থাকে হুম, তাহলেই হুম। হচ্ছে আমার এটা এনাফ তার গ্রোথ মানে গ্রোথ মানে মনিটরিং মেইনটেইন এর করার জন্য জন্য। বা হ্যাঁ। হচ্ছে যে তার স্বাভাবিক বা মেইনটেইন করার জন্য এটা হচ্ছে হুম, হুম। 9 থেকে 10 আমার জন্য এনাফ। কারণ আচ্ছা। বেশি ক্ষেত্রে বাচ্চাদের দেখা যায় যে হচ্ছে যে আমরা মানে যতই ব্লাড ট্রান্সফিউশন করি না কেন তার হুম। মাত্রাটা হচ্ছে আরো কমে যায়। সো যদি আমার ৯ থেকে ১০ থাকে তাহলে মানে আমরা পরবর্তীতে আবার হচ্ছে টেস্ট করব। আমরা এটা ২ সপ্তাহ পর, পর হচ্ছে আমরা টেস্ট করে থাকি যে তার হুম, হুম, হুম। হিমোগ্লোবিনটা কত আছে এবং হুম, হিমোগ্লোবিনের সাথে আমরা ফেরিটিনটাও চেক করে থাকি যে এটা হুম, তার হুম, হুম। কত লেভেলে আছে। তখন হচ্ছে আমরা তাকে বলে দিই যে নেক্সট ট্রান্সমিশন সে কবে নিতে আসবে। আচ্ছা, মানে এই যে আপনারা যে চেক করেন যে তার অবস্থাটা কি আছে, এই জিনিসটা এই পরীক্ষাগুলো কতদিন পর, পর করতে হয় সাধারণত? হ্যালো? এটা হচ্ছে আমরা শুরুতেই তো হচ্ছে আমরা তাকে হ্যালো? হুম, হুম। হ্যাঁ, বলুন। শুনতে পাচ্ছি। জি। শুনতে পাচ্ছি। শুরুতেই তো আমরা তাকে তো হিমোগ্লোবিন জি, শুরুতেই তো আমরা তার হিমোগ্লোবিনটা চেক করে নিচ্ছি বিফোর ট্রান্সফিউশন এবং হচ্ছে বা ইনিশিয়াল ডায়াগনোসিস এর সময় আমরা তার হিমোগ্লোবিনটা চেক করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমরা যদি ট্রান্সফিউশন করে তাকে ব্লাড ট্রান্সফিউশন যদি করা হয়, তাহলে হুম, হুম। হচ্ছে ৩ দিন পর আবার অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা দেখা যায় যে 24 আওয়ার্স পরেও তার আবার হিমোগ্লোবিনটা হচ্ছে চেক করে দেখি যে আচ্ছা। কতটুকু বেড়েছে। তো হুম, হুম। সাধারণত হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে আমার তো হচ্ছে বড়দের ক্ষেত্রে যেরকম হচ্ছে আমার ১ ইউনিট বা ২২০ এমএল বাট হুম, হুম। আমরা দেই। তো এক্ষেত্রে কথা আছে যে আমরা কিন্তু বাচ্চাদের দেই না। বা থ্যালাসেমিয়া কোনো পেশেন্টকেই বড়দেরকেও আমরা হচ্ছে হোল ব্লাড দেই না। আমরা হচ্ছে কম্পোনেন্ট ইউজ করি। সেক্ষেত্রে হচ্ছে রেড সেল কনসেনট্রেশনটা হচ্ছে আমাদের মেইনলি দরকার হয়। সো আমরা রেড সেলটা ট্রান্সফিউশন করব এবং হচ্ছে যে পোস্ট ট্রান্সফিউশন 24 আওয়ার্স পর আমরা হেমাটোক্রিট এবং হচ্ছে আরবিসি বা হুম, হুম। আমরা হিমোগ্লোবিন টেস্ট করে দেখব যে তার কত মাত্রায় বেড়েছে। আচ্ছা। অনেক ধন্যবাদ। তারপরে আপনারা অপেক্ষা করবেন যে পরবর্তী ট্রান্সফিউশন কবে লাগবে, না? সেটা তার জি। মানে সেই ট্রান্সফিউশনটা কবে লাগবে সেটার জন্য কতদিন পরে পরীক্ষা করা হয়? এমনকি যে ১ মাস আবার পর বা হচ্ছে ২ সপ্তাহ? আমরা না, আমরা হচ্ছে সাধারণত দেখা যায় যে হচ্ছে ২ সপ্তাহ পরে তাকে আবার হচ্ছে আরেকটা সিবিসি করে আসতে বলি। বা হুম, হুম। হচ্ছে আমরা হচ্ছে বলি যদি আপনাদের দেখেন যে হচ্ছে যে কারণ সব পেশেন্ট আমাদের সেন্টারের কাছাকাছি থাকে না। অনেকে দেখা যায় যে হচ্ছে দূরে থাকে, ঢাকার বাইরে হ্যাঁ। থেকেও আসে বা দূরে হুম। থাকে। তো তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা বলে থাকি যে এবং এটাও কাউন্সেলিং করে থাকি যে আপনার বাচ্চার কিন্তু ১ম দিকে রিপিটেড ব্লাড টেস্ট করতে হতে পারে এবং সেটা হতে পারে আচ্ছা। যে ৩ দিন পর, পরও আমরা সিবিসি টেস্ট করছি বা হুম, হুম, হচ্ছে হুম। আমরা ৫ দিন পর, পর সিবিসি টেস্ট করে আমরা হিমোগ্লোবিনটা দেখে তারপর হচ্ছে আমরা ডিসিশন নিব যে আবার আপনার বাচ্চাকে কবে আমাদের সেন্টারে নিয়ে আসবেন। জি, অনেক ধন্যবাদ। আসলেই অনেক কিছু বিষয় আছে এক্ষেত্রে। মানে খুবই মানে যাদের রক্ত নিতে হয় নিয়মিতভাবে, যেটা আমরা আজকে আলোচনা করছি যে ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া। তো এক্ষেত্রে আসলেই রোগীর পক্ষ থেকেও অনেক কিছু আ বোঝার আছে। তা না হলে আসলে তারা তো সঠিকভাবে চিকিৎসাটা পাবে না। এবং আপনি যেটা বলছিলেন যে একটা আ বাচ্চা বা একটা মানুষের যখন তার মানে বেড়ে ওঠার বয়স, সেই বয়সে তার চিকিৎসাটা সঠিকভাবে দরকার। যেটার মূল উদ্দেশ্য হচ্ছে তার যেন একটা স্বাভাবিক মানে সবকিছু যেন স্বাভাবিকভাবে বেড়ে ওঠে। একটা স্বাভাবিক মানুষ হিসেবে যেন বেড়ে উঠতে পারে। এটা একটা সেজন্যই এই আ চিকিৎসাটা দরকার। তো ডাক্তার নীলুফার ইয়াসমিন তিথি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় বিস্তারিত শুনছিলাম। আমার যে দর্শকরাও সেই সাথে শুনছেন। তো আমরা একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আমরা আবার ফিরে আসব। দক্ষ চিকিৎসকই দিতে পারেন উন্নত চিকিৎসা। অধ্যাপক ডাক্তার শহীদুল ইসলাম অর্থোপেডিক চিকিৎসায় তেমনই একজন দক্ষ চিকিৎসক। ইতোমধ্যে ব্যথা নিবারণে পিআরপি প্রয়োগ করে সাফল্য অর্জনে ঈর্ষণীয় পর্যায়ে রয়েছেন তিনি। ব্যথামুক্ত জীবন চাই, পিআরপির বিকল্প নাই। বারাক পিআরপি মেডিকেল সেন্টার, সর্বাধুনিক চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। বারাক পিআরপি মেডিকেল সেন্টার,
736 কেবি স্কয়ার, 9 7 মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা। ফোন 09678114477 অথবা 01977058822। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন বারাক পিআরপি মেডিকেল সেন্টার আয়োজিত স্বাস্থ্য সুরক্ষা অনুষ্ঠান। চ্যানেল আইয়ের অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, আপনারা যারা আমাদের সাথে আছেন আপনারা জানেন যে ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া, এবং এই বিষয়ে আমাদের সাথে আজকে কথা বলছেন ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিস্ট, বারাক পিআরপি মেডিকেল সেন্টারের কনসালটেন্ট ডাক্তার নীলুফার ইয়াসমিন তিথি। আমরা অনেক বলা যায় যে জটিল জটিল বিষয় নিয়ে ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি এবং অনেক নতুন নতুন তথ্য আমরা জানলাম আজকের এই অতিথি চিকিৎসকের কাছ থেকে। এবার আমরা আরো কিছু বিষয় নিয়ে জানতে চাই। ডাক্তার নীলুফার ইয়াসমিন তিথি, এই যে ট্রান্সফিউশন দেয়া হয় একটা রোগীকে নিয়মিতভাবে, না? তো সেক্ষেত্রে আপনারা কি কি জটিলতার জন্য আসলে মনে করেন যে অপেক্ষা করেন যে এই ধরনের জটিলতা হতে পারে বা যেটার ব্যাপারে সতর্ক থাকেন, এবং নিশ্চয়ই রোগীদেরকেও সেই বিষয়ে সতর্ক করে দেন যে সেই জটিলতাগুলো কিরকম? মানে রোগীরা কি বুঝতে পারেন? নাকি আপনাদের কাছে আসলে আপনারা কোনো কিছু একটা পরীক্ষা-নিরীক্ষা করে বা পর্যবেক্ষণ করে বুঝতে পারেন? বা সেক্ষেত্রে কি ধরনের ম্যানেজমেন্ট হয়? জি, ধন্যবাদ। সেটা হচ্ছে যে যেহেতু আমাদের ট্রান্সফিউশন, আজকের টপিকস হচ্ছে ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া। তো ট্রান্সফিউশন রিলেটেড যত রকমের জটিলতা আছে, সব ধরনের জটিলতা হচ্ছে আমার এই বাচ্চাগুলোই হতে পারে। এর মধ্যে হতে পারে হচ্ছে ইমিডিয়েট ব্লাড ট্রান্সফিউশন রিঅ্যাকশন বা ফেব্রাইল ট্রান্সফিউশন রিঅ্যাকশন, হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন, অথবা হচ্ছে আমার অ্যাকুট লাঞ্চ ইনজুরি, সার্কুলেটরি ওভারলোড, ডিলে ট্রান্সমিশন রিঅ্যাকশন, এবং এটার মধ্যে সবচেয়ে কমনলি যেটা দেখা যায় যে আয়রন ওভারলোড, যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি কনসার্ন থাকি। আচ্ছা, আচ্ছা। তো সেক্ষেত্রে কি করা হয়? মানে সেক্ষেত্রে মানে এই সমস্যাটা কিভাবে মানে সমাধান করা হয় সমস্যার? জি, আয়রন ওভারলোডের কথা বলছিলেন। আ আমাদের অতিথি বাচ্চা হয়তো আহ, জি, বাচ্চাকে যখন হচ্ছে আপনি আমরা একটু কন্টিনিউ হচ্ছে ব্লাড একটু অপেক্ষা করুন। আ আপনার ক্যামেরাটা লোড হচ্ছে না এখনো। আমরা শুনছিলাম যদিও, কিন্তু আপনার ছবি আসছিল না। দর্শক, একটু অপেক্ষা করুন। আমাদের অতিথির ইন্টারনেটের সমস্যার হয়তো কোনো একটা সমস্যা হয়েছে। আজকে আমরা কথা বলছি ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া নিয়ে, এবং আপনারা অনেকেই হয়তো জানেন যে থ্যালাসেমিয়া একটি রক্তরোগ। এটা জন্মগত একটি সমস্যা এবং এটির বিভিন্ন ধরন আছে। থ্যালাসেমিয়া মাইনর এবং থ্যালাসেমিয়া মেজর। তো আমাদের অতিথি চলে এসছেন। তো দর্শক, অনাকাঙ্ক্ষিত এই ইন্টারাপশনের জন্য দুঃখিত। তো এই যেটা আপনি বলছিলেন যে সম্ভবত আয়রন ওভারলোডের কথা বলছিলেন। আপনি শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে কি করা জি, যায়? কি করেন? শুনতে পাচ্ছি। আমি খুবই দুঃখিত, সমস্যা না, হয়েছিল। এটা হতেই পারে। হ্যাঁ। জি, আচ্ছা, আয়রন ওভারলোড আমার হচ্ছে বাচ্চাদেরকে যখন হচ্ছে আমার ক্রনিক হচ্ছে তাকে হচ্ছে ট্রান্সমিশন দিতে হয়, বা হচ্ছে যে তাকে হচ্ছে সপ্তাহে ২ দিন বা হচ্ছে বা অনেক সময় দেখা যায় যে এর থেকেও বেশি ট্রান্সমিশন দরকার হয়। যে তার পরিমাণটা অনেক বেশি কমে যায়, যার জন্য হচ্ছে তার কার্ডিয়াক প্রবলেম হওয়া শুরু করে। তো তখন দেখা যায় যে আমার এমনও হয় যে প্রতিদিন তাকে হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন করতে হয়। তো হুম, হুম। এক্ষেত্রে হচ্ছে সবার আগে বাকি যে সমস্যাগুলো আছে যে ট্রান্সমিশন রিঅ্যাকশন, এই সমস্যাগুলোর সাথে আমাদের মাথায় আরেকটা যেটা সমস্যাটা কাজ করে সেটা হচ্ছে যে আয়রন ওভারলোড। তো এটা আমরা চেক করি যেটা যে আমরা যখন হচ্ছে আমরা হিমোগ্লোবিনটা চেক করি, তো সেই হুম, হুম, সাথে হুম। দর্শক, আবারও আ ইন্টারনেটের সমস্যা। তো আমরা জানতে চাচ্ছিলাম যে ঘন, ঘন বা বারবার যখন রক্ত সঞ্চালন করতে হয় কোনো মানুষের শরীরে, বা সেক্ষেত্রে পুরো রক্ত দেয়া হয় না, উনি বললেন যে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই যে কম্পোনেন্ট বা যেই উপাদানটি দরকার
সেটা দেওয়া হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই রেড ব্লাড সেল দরকার পড়ে সেটা দেওয়া হয়। তো সেক্ষেত্রে যদি যেটা হয় বারবার দিতে গেলে যে শরীরে অতিরিক্ত আয়রন জমে যায়। তো আমার প্রশ্নটা সেটাই ছিল যে আয়রন যদি শরীরে জমে যায় এবং সেটা কোথায় জমে এবং হ্যাঁ, আপনি বলছিলেন যে আয়রন সম্পর্কে। এক্ষেত্রে আম আবারও যদি একটু রিপিট করেন যে আয়রনটা কোথায় জমে মূলত এবং সেক্ষেত্রে আপনারা কি করে থাকেন? জি, ধন্যবাদ। সেটা হচ্ছে যে আয়রন ওভারলোড, এটা হচ্ছে আয়রনটা আসলে শরীরে বিভিন্ন জায়গাতেই হচ্ছে আমার জমতে পারে। যেমন হচ্ছে যে লিভার, মেইনলি হচ্ছে আমাদের লিভারে সবার আগে জমে এবং হুম, এরপরে হচ্ছে হার্ট, স্প্লিন এবং হচ্ছে অনেক সময় দেখা যায় যে হচ্ছে আমার বিভিন্ন অন্যান্য যে অর্গান, নিউরোলজিক্যাল ড্যামেজ বা হচ্ছে নার্ভাস সিস্টেমে যেও এটা ইফেক্ট ফেলে। হুম, তো হুম, এই হুম, কারণেই হচ্ছে আমার আয়রন ওভারলোডটা হচ্ছে প্রিভেনশনটা হচ্ছে খুবই দরকার। আমরা এটা সাধারণত হচ্ছে আমরা টেস্ট করে থাকি যে সেরাম ফেরিটিন, এটা আমরা চেক করে থাকি। যদি আমাদের এবং হচ্ছে লিভার আয়রন কনসেনট্রেশন, এটা হচ্ছে আমরা চেক করে থাকি। তবে ইনিশিয়ালি আমরা হচ্ছে সেরাম ফেরিটিনটা হচ্ছে দেখে আমরা একটু পেশেন্টকে ধারণা দিই যে হচ্ছে পেশেন্ট আয়রন ওভারলোডের দিকে যাচ্ছে কিনা। হুম, তো হুম, যদি আমার সেরাম ফেরিটিন যদি আমার মানে নরমাল লেভেলের থেকে যদি হচ্ছে বেশি দিকে যায়, মোর দেন 300 এর উপরে যদি আমরা যাই, তাহলে সেক্ষেত্রে বা হচ্ছে আমরা দেখা যায় যে যখন আমরা ট্রান্সমিশন শুরু করি, হুম, আমরা হুম, হুম, সাথে হচ্ছে আমরা ওরাল এই আয়রন চিলেটিং এজেন্টও সাথে আমরা দিয়ে রাখি। যেন হুম, তার হুম, আয়রন ওভারলোডটা না হয়। কারণ এমনিতেই হচ্ছে বাচ্চার হুম, ডিজিজ হুম, প্রসেস এর কারণে আয়রনটা হচ্ছে বেশি বের হচ্ছে এবং সেই মানে হিমোগ্লোবিন ব্রেকডাউন এর মাধ্যমে তা বের হচ্ছে এবং সেই সাথে আমরা আবার যখন হচ্ছে তাকে ব্লাড ট্রান্সফিউশন করছি, সেটার মাধ্যমেও আমরা আয়রন ব্লাডের সাথে সাথে তার আয়রনটাও বডিতে যাচ্ছে। হুম, তো হুম, এই ২ টা মিলে তার শরীরে অ্যাকচুয়ালি হচ্ছে আয়রন ওভারলোড থাকে এবং অনেক ক্ষেত্রে এইসব বাচ্চা যেহেতু হেপাটোস্প্লিনোমেগালি ডেভেলপ করে, তো লিভারও অনেক সময় দেখা যায় যে তাদের যে আয়রন মেটাবলিজম যে ক্ষমতাটা সেটা তুলনামূলক কম থাকে। যে কারণে শরীরে আয়রন ওভারলোডটা হয়ে যায়। তো আমার যদি আয়রনের পরিমাণটা ১,০০০ এর উপরে যদি চলে যায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা চিটিং এজেন্ট যেটা আমরা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে হচ্ছে আমরা ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আ সা ও আমরা ওরাল আয়রন চিলেটিং এজেন্ট বা ওরাল যে মেডিসিন গুলো আছে, হুম, সেগুলো হুম, হচ্ছে আমরা ব্যবহার করে থাকি। এটা আমাদের হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্টদের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা কনসার্ন বিষয় এবং এই প্রবলেমটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি ফেস করি। এরপরে আমরা আরেকটা প্রবলেম যেটা ফেস করি সেটা হচ্ছে যে আরবিসি অ্যালো ইমিউনাইজেশন। দ্যাট মিনস আমরা যে পেশেন্টকে হচ্ছে কন্টিনিউয়াস ব্লাড দিচ্ছি। তো ব্লাডের জন্য আ এবং হচ্ছে যে তারা যেহেতু বিভিন্ন ডোনারের মাধ্যমে ডোনারের কাছ থেকে হচ্ছে ব্লাড পাচ্ছে। আমরা শুধুমাত্র হচ্ছে স্ক্রিনিং এবং ক্রস ম্যাচিং করেই হচ্ছে আমরা ব্লাড দেই। কারণ হচ্ছে আমরা যদি জেনোটাইপ এবং ফেনোটাইপ করে হচ্ছে ব্লাড দেই, দেখা যায় যে অনেক পেশেন্ট আমাদের এই কস্টটা বেয়ার করতে পারে না। তবে নরমালি বা হচ্ছে আ আ অ্যাকচুয়ালি যদি হচ্ছে আমরা জেনোটাইপ বা আ মানে ফেনোটাইপ ম্যাচ ব্লাড যদি দিতে পারি, তাহলে হুম, সেটা হুম, হচ্ছে সবচেয়ে বেশি ভালো। তার হচ্ছে আমাদের এই ট্রান্সমিশন পরবর্তী যে জটিলতা, এগুলো জি, এড়ানো অনেকটা আ মানে সহজ সহজ হয় হয়। বা এগুলো হচ্ছে আমাদের কমপ্লিকেশনটা কম ডেভেলপ করে। তো আরবিসি অ্যালুমিনাইজেশন হলে যে সমস্যাটা হয় আমাদের যে হচ্ছে যে আমরা দেখা যাচ্ছে যে পেশেন্টকে ব্লাড দিচ্ছি কিন্তু সেই অনুযায়ী আমরা একটা তো ডিজায়ার লেভেল আছে যে আমি ১ ইউনিট ব্লাড দিচ্ছি। বাচ্চার ক্ষেত্রে হচ্ছে আমার ১ গ্রাম করে বাড়বে বা হচ্ছে বড়দের ক্ষেত্রে হচ্ছে আমার ৩ গ্রাম করে বাড়বে। কিন্তু সেটা হচ্ছে দেখা যায় যে তার বাড়ে না। এবং হচ্ছে যে কন্টিনিউয়াসলি তার হচ্ছে কমতে থাকে। তো তখন হচ্ছে আমরা সন্দেহ করি হয়তোবা তার আরবিসি অ্যালুমিনাইজেশন হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করি যে তখন তার ক্ষেত্রে ফেনোটাইপ ম্যাচ ব্লাড দেওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় থাকে না। বা আইসিটি ক্রস ম্যাচ ব্লাড সংক্ষিপ্ত আমরা যদি বলি যে হচ্ছে যে হুম, আমরা হুম, নরমাল ক্রস ম্যাচ না, তার ক্ষেত্রে হচ্ছে আইসিটি ক্রস ম্যাচ। সেটাও আমার ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে ফেনোটাইপ ম্যাচ ব্লাড আমরা হচ্ছে তাকে দেই। কারণ তা না হলে তার শরীরে আমরা যদি তার অ্যালুমিনাইজেশন হয়ে যায়, আমরা যতবারই তাকে ব্লাড দিব ততবারই তার রিসেন্ট ব্রেকডাউন হবে। এরপরে হচ্ছে আমাদের যেটা সবসময় দেখা যায় যে হচ্ছে যে ফেব্রাইল রিঅ্যাকশন বা হচ্ছে যে তার জ্বর থাকছে বা ইনফেকশন থাকছে।
তো এই হুম, ক্ষেত্রেও হচ্ছে আমরা যেটা করি যে হচ্ছে যে যদি আগে থেকে হচ্ছে আমরা আমাদের যদি হিস্ট্রি দেয় যে হচ্ছে বা যদি বলে যে এর আগেও ব্লাড দেওয়ার পরে তার হচ্ছে কাঁপুনি দিয়ে জ্বর এসেছে বা রিয়েকশন হুম, হুম, হয়েছে, হুম, তো সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করি যে হচ্ছে যে লিকো ডিপ্লেটেড ব্লাড দেওয়া বা হচ্ছে আমরা লিকো ডিপ্লেটেড ফিল্টার। এটা হচ্ছে একটা ডিভাইস যেটা ব্লাড সেটের সাথেই থাকে। এই হুম, হুম, মানে এইটা হয় সমস্যাটা হয় হচ্ছে ডিউ টু আরবিসি, ডাব্লিউবিসির জন্য। ডাব্লিউবিসি তে হচ্ছে আমাদের যে ইমিউনোগ্লোবুলিন গুলো থাকে, এই ইমিউনোগ্লোবুলিন গুলো শরীরে যেয়ে দেখা যায় যে তার ফেব্রাইল রিঅ্যাকশন গুলো করে থাকে। তো আমরা যদি লিকুইড ডিপ্লেটেড ফিল্টার ইউজ করি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার ডাব্লিউবিসি গুলো ওই ফিল্টারের মধ্যে হচ্ছে ট্র্যাপ হয়ে যায়। শুধুমাত্র হচ্ছে আরবিসিটা আমাদের পাস করে। তো সেই এই যাদের ক্ষেত্রে আগে থেকে আমার নোন কেস যে হচ্ছে যে ওর ব্লাড দিলে রিঅ্যাকশন হয়, তার ক্ষেত্রে ফিল্টার ইউজ করাটা হচ্ছে ডেফিনিটলি খুব ওয়াইজ ডিসিশন হবে এবং তার ক্ষেত্রে এই পরবর্তীতে এই জটিলতাটা আর হয় না। এরপরে আসি যেটা যে হচ্ছে যে আমাদের যেহেতু ছোট বাচ্চা, ওদের ক্ষেত্রে হচ্ছে বড়দের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখা যায় যে ১ ইউনিট করে দিই। বাট ছোটদের ক্ষেত্রে ওদের বয়স তো হচ্ছে ২ বছর পর্যন্ত থাকে। তো হচ্ছে আমরা ছোটদের ক্ষেত্রে 10 to 15 ml পার কেজি বডি ওয়েট হিসাব করে দিই। কোন বাচ্চার ওজন যদি হচ্ছে আমার ৮ কেজি হয়, তাহলে সে পাবে কিন্তু হচ্ছে আমার 80 to 90 ml ব্লাড। আমার ১ ব্যাগ ব্লাডে থাকে হচ্ছে ৪৫০ ml এবং হুম, সেখানে আমরা আরবিসি পাই বা আরসিসি পাই হচ্ছে ২২০। সো আমরা যেটা করে থাকি যে হচ্ছে যে আমরা ২ টা ব্যাগে তার ব্লাডটাকে সংরক্ষণ করে থাকি। এই ২২০ টাকে আমরা ২ টা ব্যাগে সংরক্ষণ করি। কারণ আমার এই বাচ্চাগুলো কন্টিনিউয়াস ব্লাড রাখবে। এখন আমি যদি হচ্ছে অর্ধেক ব্লাড টেনে অর্ধেক ব্লাড তো এরকম ভাবে টানলে আমার anticoagulant এর হিসাব আছে। তো সেক্ষেত্রে হচ্ছে ওইটাও আমার দেখা যায় যে ব্লাড গুলো হচ্ছে ফেলে দিতে হয়। বাট প্রপার যদি আমি anticoagulant হিসাব করে না দিই, তাহলে সেক্ষেত্রেও জটিলতা হবে। তো সেক্ষেত্রে আমরা এই ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমার যতটুকু ব্লাড লাগে আমরা একজন স্বাভাবিক মানুষের কাছ থেকে সম্পূর্ণ ব্লাডটা কালেক্ট করে তার জন্য ছোট ২ টা বা ৩ টা ব্যাগে আমরা ব্লাডটাকে ছোট, ছোট অ্যামাউন্ট এ কালেক্ট করে রাখি, যেটা তাকে আচ্ছা, পরবর্তীতে দেওয়া সম্ভব হয়। হুম, হুম। না সেটাই মানে তার মানে হচ্ছে যে একটা দীর্ঘ পরিকল্পনার মধ্যে দিয়ে যেতে হয় আসলে যে কিভাবে তাকে জি, ম্যানেজ করা যাবে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আপনি যদি আমাদেরকে বলেন যে এই যে চিকিৎসাটা চলছে মানে আপনারা মানে সর্বোচ্চ চেষ্টা করছেন রোগীকে এবং রোগীরাও করল। তারপরও মানে এক্ষেত্রে আসলে পরিণামটা কি? মানে এই রোগীর জীবনযাপন কতটা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন? কি, কি কর্মকাণ্ড করতে পারেন? পড়াশোনা থেকে শুরু করে কাজকর্ম, তার বেড়ে ওঠা আ ইত্যাদি বিষয়ে যদি একটু ধারণা দেন। জি, ধন্যবাদ। এটা আসলে আমাদের কাছে আ আ সব পেশেন্টের বাচ্চার বাবা-মারাই হচ্ছে আমাদের কাছে জিজ্ঞাসা করে থাকেন যে, "আমার বাচ্চার ভবিষ্যৎ কি?" বা হচ্ছে সে কতটুকু তাকে কি আমরা ভবিষ্যতে স্কুলে দিতে পারবো কিনা? তো তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা বলে থাকি যে হচ্ছে যে তার উপর বেশি লোড দেওয়া বা হচ্ছে যে আপনার সে স্বাভাবিক সম্পূর্ণ কাজকর্ম করবে। কিন্তু বাচ্চার বাবা-মা হিসেবে আপনাদেরকে হচ্ছে খেয়াল রাখতে হবে যে মানে তার কি, কি শারীরিক সমস্যা হচ্ছে এবং হচ্ছে হুম, যে হুম। তার রেগুলার গ্রোথ চার্টটা হচ্ছে মেইনটেইন করতে হবে। তার হাইট, ওয়েটটা হচ্ছে দেখতে হবে। তার হিমোগ্লোবিন দেখতে হবে, তার বিলিরুবিন দেখতে হবে এবং সেই সাথে তার সেল ফেরিটিন যেটা দেখে হচ্ছে আমরা বুঝতে পারি তার আয়রন ওভারলোড হচ্ছে কিনা, এইগুলো হচ্ছে তার দেখতে হবে। সে স্বাভাবিক সবার মতোই লাইফ লিড করবে এবং হচ্ছে আ স্বাভাবিকভাবে সে যদি যতটুকু টলারেট করতে পারে সে ততটুকু হুম, স্কুলে হুম। যাবে এবং হচ্ছে যে মানে তার ইনফেকশনটা হচ্ছে সবসময় কন্ট্রোলে রাখতে হবে। ওভার ক্রাউডিং এরিয়া বা হচ্ছে আপনার আ মানে মানে অতিরিক্ত খেলাধুলা বা যেগুলো হচ্ছে আমার একটু হার্ড ওয়ার্কিং টাইপের হয়ে যায়। হুম, হুম। দৌড়ঝাঁপ বা হচ্ছে মানে যেগুলি বা মারামারি করা, রেসলিং করা এগুলো হচ্ছে আমরা তাকে এভয়েড করতে বলি। কিন্তু স্বাভাবিক সে হচ্ছে আ মানে ঘরে বসে যেকোনো ধরনের খেলাধুলা সে করতে পারবে এবং হচ্ছে সবার সাথে সে মিশতে পারবে। এক্ষেত্রে কোনো বাধা নেই। এবং রেগুলার তাকে সেন্টারে এসে ব্লাড ট্রান্সফিউশন টা এনশিওর করতে হবে। সেটাই মানে আর উম পরিবারের একটা বড় ভূমিকা থাকে এক্ষেত্রে। তো আমরা অনুষ্ঠান শেষ করব। আপনি যদি শেষ ভাগে দর্শকদের উদ্দেশ্যে এই বিষয়ে কিছু বলতে চান, একটু বলুন। জি।
সেটা হচ্ছে যে আমরা থ্যালাসেমিয়া মেজর আসলে মানে এখন আমাদের দেশে থ্যালাসেমিয়া মেজরের সংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে যে প্রপার স্ক্রিনিং না করা। আমরা যদি বিয়ের আগে বা হচ্ছে যাদের মধ্যে বিয়ের কথাবার্তা চলছে, আমরা অনেকেই জানি না যে হচ্ছে আমরা কে থ্যালাসেমিয়া ক্যারিয়ার। যদি ২ জন ক্যারিয়ারের মধ্যে বিয়ে হয়, তাহলে সেক্ষেত্রেই হচ্ছে থ্যালাসেমিয়া মেজর বাচ্চা হওয়ার চান্সটা হচ্ছে একটু বেড়ে যায়। তো যদি বিয়ের আগে যদি আমাদের স্ক্রিনিং টেস্টটা যদি এনশিওর করা হয় এবং হচ্ছে এই টেস্টটা যদি হচ্ছে বাধ্যতামূলক করা হয়। যেমন বিয়ের আগে হচ্ছে এইজ ডিটারমিনেশন হচ্ছে আমাদের এখন মোটামুটি সবার ক্ষেত্রে বাধ্যতামূলক। তেমনি হুম, এটা হুম। হচ্ছে স্ক্রিনিংটাও হচ্ছে বাধ্যতামূলক পর্বে এখন আসলে চলে গেছে। এই ভয়াবহ থ্যালাসেমিয়া মেজর রোগ থেকে আ সবাইকে বাঁচানোর জন্য। কারণ এত বেশি থ্যালাসেমিয়া এটা আসলে আমি যত সহজে বলছি যে এই সমস্যা হবে, এটা ট্রিটমেন্ট করব। বাট আসলে এটা একটা ফ্যামিলির জন্য বা ফ্যামিলি মেম্বারের জন্য বা এই কয়েকদিন পর, পর একজন ডোনার ম্যানেজ করা এটা আসলে খুব ডিফিকাল্ট। এবং হচ্ছে আমাদের সেটাই। যতগুলো থ্যালাসেমিয়া সেন্টার আছে, সেসব সেন্টারেও দেখা যায় যে হচ্ছে যে ব্লাড আমরা যারা হচ্ছে ব্লাড সাপ্লাই দিচ্ছে বা বিভিন্ন ডোনার ক্যাম্পিং আমরা করে আমরা ব্লাড গুলো কালেক্ট করছি। তারপরেও দেখা যায় যে হচ্ছে যে আমাদের আসলে পর্যাপ্ত পরিমাণ ব্লাডটা সংরক্ষণে থাকছে না। কারণ এত বেশি পরিমাণ থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা দিনকে দিন বেড়ে যাচ্ছে। তাই সবার ক্ষেত্রে রিকোয়েস্ট থাকবে যে আপনারা বিয়ের আগে বা সন্তান নেওয়ার আগে অবশ্যই স্ক্রিনিং টেস্টটা করে দেখবেন যে হচ্ছে যে আপনাদের মধ্যে কেউ ক্যারিয়ার আছে কিনা। কারণ সেভাবে আপনারা পরবর্তীতে আপনাদের ফ্যামিলি প্ল্যানিংটা করলে আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য সবচেয়ে বেশি ভালো এবং উপকৃত হবেন। না সেটাই। মানে আপনি যেটা বললেন আমরা প্রায়শই বলি, কিন্তু এই স্ক্রিনিং টেস্টটা আসলে আদৌ করা হয় কিনা কোনো বিয়ের আগে বা কোনো সম্পর্কের আগে, এটা আসলেই আমার মনে হয় না কেউ করে এইসব পরীক্ষা-নিরীক্ষা বিয়ের আগে। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেউ যদি জি, জানাজানি হয়ে যায় অবশ্যই। তখন হয়তো করে। আদারওয়াইজ নিজ থেকে কেউ করে না। হ্যাঁ, কি যেন বলতে চাচ্ছিলেন বোধহয়? জি, এখন আসলে অনেকেই কিন্তু হচ্ছে সচেতন আছে। যেমন হচ্ছে আমার কাছে সেদিন একজন পেশেন্ট এসেছিল। তারা হচ্ছে বিয়ে করেনি, বিয়ের কথাবার্তা চলছে এবং হচ্ছে যে তারা আমার কাছে এরকম রিপোর্ট নিয়ে আসছে এবং ২ জনই ছিল ক্যারিয়ার। সো এরকম সচেতন মানুষও কিন্তু এখন আছে। তো আমার মনে হয় যে আসলেই মানে সচেতনতাটা আমাদের তরফ থেকে আরেকটু বাড়ানো দরকার এবং হচ্ছে যেটা নিয়ে আমরা যতটা ক্যাম্পেইন করব, যেমন কয়েকদিন আগেও আমাদের থ্যালাসেমিয়া ডে ছিল। তো আমরা যতটা হচ্ছে ক্যাম্পেইন করব, হুম, ততটাই হুম। হচ্ছে আমাদের আ বা যতটা আমরা প্রচারণা চালাবো, ততটাই আমাদের মধ্যে সচেতনতাটা হচ্ছে গড়ে উঠবে। সেটাই। তাহলে কিন্তু এই যে আপনি বলছিলেন না যে রোগীর সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে। তো এটা জি, তো জি। চাইলে আসলে মানে আগে থেকেই যদি আ এই বিষয়টা মাথায় থাকে তাহলে হয়তো অনেক সম্পর্ক মানে আছে না যে একটা উম বিয়ের কথাবার্তা হচ্ছে, তাদের মধ্যে একটা জানাশোনা হচ্ছে। শেষ ভাগে জানা গেল যে আ এরকম একটা সমস্যা, বিয়েটা ভেঙে গেল। সেটাও আমরা চাই না। তো আগেভাগে যদি সবাই সচেতন থাকে, তখন হবে কি তারা হয়তো শুরুতেই হয়তো আ এই ধরনের সমস্যা থাকলে কেউ খুঁজতে আগাবেন না। থাকবে। জি, আমি মাইনর, সো আমি মাইনর হলে নিশ্চয়ই আমি চাইবো না যে তাদের অনাগত বা ভবিষ্যৎ প্রজন্ম মধ্যে একই রকম সমস্যা থাকুক। আরো তীব্রভাবে থাকুক। এটা তো নিশ্চয়ই কেউ জি। চাইবে না। তো সেক্ষেত্রে তাদেরই সচেতন হওয়া উচিত। বিশেষ করে যারা থ্যালাসেমিয়া মাইনর। তারা যদি তাদের অ্যা বিয়ের ক্ষেত্রে একটু সচেতন হন, তাহলে আমার মনে হয় যে সেটা আরো ভালো। আবার এটাও ঠিক যে অনেকের হয়তো থ্যালাসেমিয়া মাইনর আছে। আপনি বললেন না যে অনেকের কোনো উপসর্গই থাকে না। তারা হয়তো জানেনই না যে তাদের থ্যালাসেমিয়া মাইনর আছে। জি, সেটাও একটা বিষয়। তাদেরও একটা পরীক্ষা করে জানা উচিত। তো যাই হোক, আ ডাক্তার নীলুফার ইয়াসমিন তিথি, আপনার সাথে এর আগেও আমরা অনুষ্ঠান করেছি। আজকেও অনেক সুন্দর একটা প্রাণবন্ত অনুষ্ঠান করলাম। আপনাকে অনেক ধন্যবাদ এবং রক্ত জি, আপনাকেও পরিসঞ্চালন এবং অসংখ্য ধন্যবাদ। এক্ষেত্রে আরো রক্তরোগ নিয়ে যতটা মানে এতটা জটিল একটা বিষয় নিয়ে আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও আপনার সাথে আমরা আ অন্য কোনো বিষয় নিয়ে কথা বলব। জি, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আ আমরা চেষ্টা করেছি যে খুব জটিল একটা বিষয় যে ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া, হয়তো এই কথাটির অর্থই অনেকের কাছে বোধগম্য হবে না। তারপর আমরা চেষ্টা করেছি থ্যালাসেমিয়া রোগী যাদের ক্ষেত্রে রক্ত নেয়াটাই আ অন্যতম চিকিৎসা। তাদেরকে কিভাবে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, কিভাবে চিকিৎসাটা নিতে হয় এবং কি ধরনের জটিলতার মুখোমুখি হতে হয় ইত্যাদি নানা বিষয় আমরা আলোচনা করেছি। এবং শেষ ভাগে আলোচনা করেছি এই থ্যালাসেমিয়া
মেজরটা কিভাবে প্রতিরোধ করা যায় সেটা আপনারা শুনেছেন। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।